আসসালামু আলাইকুম ফাহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আজকে যেহেতু আমাদের মক ইন্টারভিউ নেওয়ার প্ল্যান ছিল, তো আমরা শুরু করতে পারি। তো প্রথমে জি আমরা ভাইয়া। আমাদের ইন্ট্রোডাকশন পর্বটা করি। আমার নাম সাইদ রহমান। আমি 3 বছরের মতো জব এক্সপিরিয়েন্স টোটাল। আমি মেইনলি ব্যাক এন্ড ডট নেটেই কাজ করি, আর এর পাশাপাশি ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, অ্যাঙ্গুলার এগুলাই হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে। তো এখন আপনি আপনার সম্পর্কে কিছু বলেন। আহ জি ভাইয়া, ফার্স্ট অফ অল ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা সুন্দর একটা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করার জন্য। আমার নাম হচ্ছে ফাহিম। আমি বর্তমানে ঢাকায় থাকি। আমার হোম টাউন হচ্ছে সৈয়দপুর নীলফামারী। আমি কারেন্টলি ব্যাচেলার্স করছি বিউবিটি থেকে। এখনো শেষ হয়নি, 6 সেমিস্টারে আছি, ইভিনিং শিফটে। এবং বর্তমানে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং একটা কোম্পানিতে ডটনেট ডেভেলপার হিসেবে ইন্টার্নশিপ করছি। আচ্ছা ভাই, তো আপনি কি শুধুই ওয়েব ডেভেলপমেন্টে নলেজ রাখেন, নাকি এর পাশাপাশি বেসিক সিএসসি যেগুলো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলোতেও আপনার নলেজ আছে? জি, ওগুলোতে নলেজ আছে ইনশাল্লাহ। ওয়েব ডেভেলপমেন্টে আসার আগে কিছুদিন প্রবলেম সলভিং করছিলাম। খুব ডেডিকেটেডলি করতে পারিনি, কারণ টিম ছিল না, একা একা আসলে মোটিভেশন ধরে রাখা কষ্ট ছিল। তারপর আসলে এইদিকে সুইচ করে ফেলছি। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করব। আপনি প্রোগ্রামিং কেন করেন? মানে আপনার কি প্রোগ্রামিং ভালো লাগে, নাকি সবাই করে তাই করে? সবাই করে আসলে, সত্যি কথা বলতে, ফার্স্ট অফ অল আমি ডিপ্লোমা কমপ্লিট করে আসছি বাই দ্য ওয়ে। আর ডিপ্লোমায় থাকতে আমার যে ফ্রেন্ডরা ছিল, আমার যে ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা প্রোগ্রামিং করতো। ওদের থেকে আসলে প্রোগ্রামিং এর সাথে পরিচয়। আস্তে ধীরে ওরা করতো, ওদের কাছ থেকে শিখতাম। তা ধীরে ধীরে একসময় ভালো লেগে যায় আর কি। সেই থেকে প্রোগ্রামিং এ আসা। এখন প্রোগ্রামিংটা এক প্যাশন বলা চলে আসলে। আচ্ছা ভাই, তো আমরা শুরুতেই শুরু করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে, আমাদের আজকে টেকনিক্যাল পার্ট। তা আপনার কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে? জি ভাই, আছে ইনশাল্লাহ। আচ্ছা, এটার বেসিক পিলার গুলা কি কি যদি বলেন? বেসিক পিলার হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। আচ্ছা, আপনি তাহলে ইনহেরিটেন্স আর এনক্যাপসুলেশন এই দুইটা একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, এনক্যাপসুলেশন হচ্ছে একটা কনসেপ্ট যেখানে আমাদের ইমপ্লিমেন্টেশন ডিটেলস গুলোকে, একটা অবজেক্টের ইমপ্লিমেন্টেশন ডিটেলস গুলোকে হাইড রাখা হয় আউটসাইড ওয়ার্ল্ড থেকে। এবং শুধু আমাদের যে নেসেসারি এলিমেন্ট গুলো আছে, শুধু সেগুলোকে এক্সপোজ করা হয় পাবলিক মেথডের মাধ্যমে। যেমন আমরা সি শার্পে উদাহরণ দিয়ে বলতে চাইলে, আমরা যে ক্লাস ক্রিয়েট করি, ক্লাসটা আমাদের অ্যাক্সেস মডিফায়ার আছে। অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে আমরা ক্লাসগুলোকে এনক্যাপসুলেট করে রাখি। আচ্ছা, আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি, আর ক্লাসে যদি সব পাবলিক থাকে, মানে ক্লাসটায় যদি প্রাইভেট কিছু না থাকে, তাহলে কি বলবেন যে এখানে এনক্যাপসুলেশন হয় নাই একেবারে? না, অবশ্যই এনক্যাপসুলেশন হয়েছে। কারণ তাই? আহ, এই ক্লাসকে অ্যাক্সেস করতে হলে এই ক্লাসের নেম দিয়ে, নেম স্পেস দিয়ে অ্যাক্সেস করতে হবে। পাবলিক থাকলে এনক্যাপসুলেশন হয়নি এরকম কোনো কথা নাই আসলে। তার মানে ক্লাস এন্ড অবজেক্ট, এই ক্লাস জিনিসটাই এনক্যাপসুলেশনের একটা ধাপ। এরপরে আমরা জি, অন্যান্য প্রাইভেটে যখন যাচ্ছি, অ্যাক্সেস মডিফায়ার এগুলাও এনক্যাপসুলেশনকে আমরা আরো বেটার করতেছি। আরো আপনি বেটার করতেছে একটা অংশ এনক্যাপসুলেশন এগুলো। আপনি কি ইনহেরিটেন্সের কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবেন, আমরা কোথায় ইউজ করতে পারি? ইনহেরিটেন্স আমরা মূলত করে থাকি যখন আমাদের একটা ক্লাসের প্রপার্টি মেথডগুলোকে অন্য আর একটা সাব ক্লাসে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ইনহেরিটেন্স করি। বাট ইনহেরিটেন্স মূলত আমরা করি যখন আমাদের একটা ক্লাসের সাব টাইপ তৈরি করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা ইনহেরিটেন্স করি। আপনি নর্মাল একটা একটা এক্সাম্পল দেন, একদম বেসিক। এক্সাম্পল, আচ্ছা এক্সাম্পল দেওয়া যেতে পারে হচ্ছে ভেহিকেল। একটা ভেহিকেল, এটা হতে পারে একটা প্যারেন্ট ক্লাস। এর মধ্যে মেথড থাকতে পারে স্টার্ট ইঞ্জিন, স্টপ ইঞ্জিন। ভেহিকেলকে আমরা, ভেহিকেল একটা কার ক্লাস, ভেহিকেল ক্লাসকে ইনহেরিট করতে পারে, যেহেতু কারের ইঞ্জিন আছে, ইঞ্জিন স্টার্ট করা লাগে, স্টপ করা লাগে। এরপরে আপনি ভেহিকেলের আন্ডারে অনেকগুলা চাইল্ড ক্লাস বানাইতে পারেন। জি। আপনার কি সলিড প্রিন্সিপাল সম্পর্কে ধারণা আছে? জি ভাইয়াস। আচ্ছা, ধরেন আমি একটা ভেহিকেলের, আচ্ছা ভেহিকেলে পরে যাই। আপনি সলিড প্রিন্সিপালের কি জিনিস নাম বলতে পারবেন, প্রতিটা নাম কি? আহ, জি। সলিড প্রিন্সিপাল, সলিড সলিড প্রিন্সিপাল,
ওতে ওপেন ক্লোজ প্রিন্সিপাল, এসতে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, এলতে লিস্ট অফ সাবস্টিটিউশন, আইতে ইন্টারফেস সেগ্রিগেশন অ্যান্ড ডিতে ডিপেন্ডেন্সি ইনভার্সন। এগুলো তো আপনি মোটামুটি আপনার বেসিক ক্লিয়ার। জি তো ধরেন আমার হচ্ছে একটা ভেহিকেল ক্লাস আছে, ভেহিকেল ক্লাসে আপনি বলছেন আপনাকে স্টার্ট ইঞ্জিন মেথড থাকবে, তারপরে স্টপ ইঞ্জিন, অনেক কিছু থাকবে। আর হচ্ছে আমার ধরেন 3-4টা চাইল্ড ক্লাস আছে, কার, মোটরসাইকেল, রিক্সা, সিএনজি। জি এখন ধরেন রিক্সার মধ্যে তো স্টার্ট ইঞ্জিন নাই, মানে রিক্সা তো পা দিয়ে নাই। চালায়। তো আমি জি ইনহেরিট করার পরে রিক্সার মধ্যেও কিন্তু মেথড গুলা পাচ্ছি। আমি রিক্সা ক্লাসে যদি দিস ডট দিই, আমার স্টার্ট ইঞ্জিন, স্টপ ইঞ্জিন এইগুলো অ্যাক্সেস হবে, কিন্তু এটা জি আসলে আমার উচিত না, মানে রিক্সাতে এটার প্রপার্টিটা নেওয়া উচিত না। এটা আমার জি সলিডের কোন প্রিন্সিপালকে ভায়োলেট করতে? লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপালকে ভায়োলেট করতেছে এটা। আসলে কেন ভায়োলেট করতেছে? লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে বেস ক্লাস শুড বি রিপ্লেসেবল উইথ সাব সাব ক্লাস। তো এখানে কি আমরা ভেহিকেল ক্লাসকে রিক্সা ক্লাস দিয়ে রিপ্লেস করতে পারবো? অবশ্যই পারবো না, কারণ আমাদের ভেহিকেল ক্লাসের মধ্যে স্টার্ট ইঞ্জিন, স্টপ ইঞ্জিন মেথড আছে, যেটা আমাদের অবভিয়াসলি আমাদের রিক্সা ক্লাসের সাথে যাচ্ছে না কোনোভাবেই। সেক্ষেত্রে সেক্ষেত্রে সলিউশন কি করা যাইতে পারে, মানে আমি যদি সব প্রিন্সিপাল সলিউশন, মানতে চাই? হ্যাঁ, সলিউশন দেখা যাইতে পারে এখান থেকে আমরা স্টপ রাখতে পারি, জাস্ট ইঞ্জিন কথাটা বাদ দিয়ে দিতে পারি, স্টপ স্টার্ট। এখন সেক্ষেত্রে যদি রিক্সা হয় আমরা স্টার্টের ভিতর দেখতে পারি স্টার্ট প্যাডলিং। ওকে। আর যদি সেটাকে ভেহিকেলকে কারও ইমপ্লিমেন্ট করতে পারবে, কার স্টার্ট মেথডকে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করবে, স্টার্ট ইঞ্জিন। আচ্ছা, ধরেন আমার 3 টাইপের ভেহিকেল আছে যাদের ইঞ্জিন আছে, আর শুধুমাত্র 1-2 টাইপের ভেহিকেল আছে যাদের ইঞ্জিন নাই। তো আমি যদি 5টারই একটা কমন ক্লাস বানাই ভেহিকেল, তাইলে তো আমার 5টা ফুলফিল হচ্ছে না। না। সেক্ষেত্রে আমি ভেহিকেলের আন্ডারে যদি আরেকটা ক্লাস বানাই, যে ভেহিকেল উইথ ইঞ্জিন এই টাইপ, তারপরে ওই জি ক্লাসটাকে আমি বাকি 3টা ক্লাসকে ইনহেরিট করাইলাম, তাইলে বাকি 3টা ক্লাসে আমার বারবার স্টার্ট ইঞ্জিন বানানো লাগলো। জি মানে এইভাবে আমি ইনহেরিটেন্সের পরেও ইনহেরিটেন্স, আমরা লেয়ার অফ ইনহেরিটেন্স করতেছি, যেহেতু আমার টাইপ আলাদা আছে, এই 3টা ভেহিকেল একরকম, ওই দুইটা একরকম। জি। মানে এটাই বলতে চাচ্ছিলাম। সো এটা গেল। আপনি সলিড প্রিন্সিপাল সম্পর্কে কি বলতে পারবেন? সলিড আর ওপেন ক্লোজড এই দুইটা। আচ্ছা, সলিড বলতে আর রেসপন্সিবিলিটি, সিঙ্গেল রেসপন্সিবিলিটি। ও হ্যাঁ, এস। সিঙ্গেল রেসপন্সিবিলিটি আর ওপেন আচ্ছা ক্লোজড। আচ্ছা, সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল যেটা বলে হচ্ছে আমাদের ক্লাস ক্লাসের রেসপন্সিবিলিটি জাস্ট একটাই থাকবে, সে হচ্ছে জাস্ট একটা কাজ নিয়ে কনসার্ন থাকবে। উদাহরণ দেওয়া যেতে পারে, যদি আমরা রেজিস্ট্রেশন ক্লাস, যে ধরা যেতে পারে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে। সো রেজিস্ট্রেশনের ক্লাস, রেজিস্ট্রেশনের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা। এখন আমরা রেজিস্ট্রেশন ক্লাস একটা ডিজাইন করলাম, দেখা গেল যে রেজিস্ট্রেশন ক্লাসের মধ্যে আমাদের একটা ইমেল সেন্ড করার একটা মেথড আছে, দেন পাসওয়ার্ড হ্যাশ করার একটা মেথড আছে, আর দেন হচ্ছে স্টুডেন্টের তথ্যগুলা ডেটাবেস পর্যন্ত পৌঁছানোর জন্য একটা মেথড তৈরি করা আছে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে, কারণ রেজিস্ট্রেশন ক্লাসের কাজ না পাসওয়ার্ড হ্যাশ করা, ইমেল সেন্ড করা। এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হবে, এটার কাজ অন্য কেউ করবে। সো রেজিস্ট্রেশন ক্লাসের কাজ হচ্ছে জাস্ট স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করানো। তো সেক্ষেত্রে আর আপনি দেন পাসওয়ার্ড হ্যাশ এই জিনিসগুলা কোথায় রাখবেন খুব বেশি? সেক্ষেত্রে এটার জন্য আর একটা আলাদা ক্লাস হতে পারে, ইমেল সেন্ডিং এর জন্য আলাদা আর একটা ক্লাস, পাসওয়ার্ড হ্যাশের জন্য আরেকটা আলাদা ক্লাস, কারণ পাসওয়ার্ড হ্যাশ তো আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগতে পারে। বা ছোট সেই ছোট ক্ষেত্রে আমরা মেথড, এটাকে এড়িয়ে, ছোট ছোট হেল্পার মেথড ক্রিয়েট করা যাইতে পারে। জি, এগুলাকে আমরা ইউজ করতে পারবো তাহলে। আর ওপেন ক্লোজ প্রিন্সিপাল যেটা বলে সেটা হচ্ছে যে প্রিন্সিপালটা যেটা বলে আসলে ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। আমাদের একটা ক্লাস ক্রিয়েট হওয়ার পরে সেটাকে আমরা এক্সটেন্ড করতে পারবো বাট মডিফাই করতে পারবো না। উদাহরণ দেওয়া যাইতে পারে একটা বেসিক, যেরকম হচ্ছে যে ধরেন একটা শেপ ক্লাস আছে আমাদের, তার ভিতরে শেপ একটা সেইখানে আমরা চেক করতেছি এটা যদি রেক্টেঙ্গেল হয় তাহলে এটার এরিয়া ক্যালকুলেট করো, এটা যদি সার্কেল হয় তাহলে এটার এরিয়া ক্যালকুলেট করো। এখন আমার কিছুদিন পর আমার মনে হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের জন্য আমার এরিয়া প্রয়োজন, তাহলে কি আমরা সেখানে আসে আবার এলস ইফ ট্রায়াঙ্গেল হলে এরিয়া ক্যালকুলেট করব? তাহলে এখানে আমাদের ওপেন ক্লোজ ভায়োলেট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে আলাদা আলাদা ইন্টারফেস বানাই, ট্রায়াঙ্গেল নামে ক্লাস থাকতে পারে, সার্কেল নামে ক্লাস থাকতে পারে, আই শেপ নামে একটা ইন্টারফেস থাকতে পারে, যেটা যে ক্লাসগুলো আই শেপকে ইমপ্লিমেন্ট করবে।
আচ্ছা ভাই, বুঝতে পারছি তো। হুম, আপনার তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে মোটামুটি ভালো ধারণা আছে। আপনার মোটামুটি যেহেতু ভাই। সিভিতে দেখছি আপনি ডেভি স্কিলে কোর্স করছেন এসপি ডট নেট এর উপরে। জি ভাই। সো ওখানে তো আপনারা গিট ইউজ করছেন অবশ্যই, মানে কোড বেস জি গুলা ভাই, রাখার জন্য। হ্যাঁ, ভার্সন কন্ট্রোলের জন্য গিটহাব ইউজ করছি। তো গিট কেন দরকার আসলে, মানে প্রয়োজনীয়তাটা কি? গিট মূলত আমাদের আমরা ভার্সন কন্ট্রোলিং এর জন্য ইউজ করে থাকি আর কি। আমাদের নর্মালি আমরা আহ, হচ্ছে একটা টিমে অনেকজন আমরা কাজ করে থাকি। তা অনেকজন কাজ করে থাকার কারণে বিভিন্ন ভার্সন ক্রিয়েট দেখা দিতে পারে। হচ্ছে এই বিভিন্ন জন কাজ করার মাধ্যমে, সরি অ্যাকচুয়ালি অনেকজন কাজ করে এখন সবগুলা কোড একখানে রাখার জন্য, সবগুলাকে একটা কন্টেনার কন্টেনারাইজ করে রাখার জন্য হচ্ছে আমরা গিটটা ইউজ করি। আচ্ছা ভাই, so আপনি কি ইয়াটা ওপেন করতে পারবেন? আমি একটা আপনার সাথে ডকুমেন্ট শেয়ার করা হয়েছে, গুগল জি ভাই। ডক। জি ভাই। আপনি স্ক্রিনটা একটু শেয়ার। Okay. Screen share. আচ্ছা আচ্ছা, আমি একটা কোড স্নিপেট দিছি, এখানে কোডটা পুরাপুরি লেখা নাই, জাস্ট কোনো রকম বোঝার জন্য আর কি। জি এই কোডটাতে একটা ক্লাস আছে প্লাস শেপ। আপনি যেহেতু শেপের এক্সাম্পল দিয়েছেন একটু আগে, সেখানে রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল বলছেন, তো ওইটারই এটা একটা স্যাম্পল কোড দেওয়া হয়েছে। আপনাকে জি। বলতে হবে এই কোডটা কি সবকিছু ঠিকঠাক মতো ইউজ করতেছে সিঙ্গেল সলিডে নাকি করতেছে না। যেরকম বললাম ভাইয়া, এটা হচ্ছে আমাদের হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল ভায়োলেট করবে। বর্তমান ঠিক আছে, এখন যদি আমরা নতুন আর একটা শেপ অ্যাড করতে যাই সেক্ষেত্রে এটা অবশ্যই ভায়োলেট করবে। তো এটাকে ঠিক করতে গেলে আমাদের কি করা লাগতে পারে, আপনি যদি একটু স্যাম্পল কোড এখানে এডিট করে দেখেন। আচ্ছা ওকে। আমরা একটা যেহেতু এই ক্লাসটাকে আমরা একটা ইন্টারফেস বানিয়ে নিতে পারি আই শেপ নামে। এই আই শেপের ভিতরে আমাদের একটা এই যে মেথডটা আছে এই মেথডটা থাকবে আর কি। আহ, যদি ইয়ে করি, এই মেথডটা আমাদের থাকবে আই শেপের ভিতরে। এখন আমাদের যাদের যাদের এরিয়া ক্যালকুলেট করা দরকার, যেমন হচ্ছে পাবলিক পাবলিক ক্লাস রেক্টেঙ্গেল, সরি রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল আমাদের হচ্ছে এই আই শেপ এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করলে আমাদের হচ্ছে যে মেথডটা আছে এই মেথডটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন এই রেক্টেঙ্গেল তার নিজের মতো করে আমাদের এই এরিয়াটা ক্যালকুলেট করবে। এইভাবে হচ্ছে আমাদের যতগুলো শেপ প্রয়োজন ততগুলো শেপের জন্য আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো। এখানে কি আমাদের ইয়া হচ্ছে কিনা, মানে আমি যদি বলি এখানে কোড ডুপ্লিকেশন থাকতে পারে, আপনি তো এটা একটা বেস ক্লাস বানাইতে পারতেন শেপের। বেস ক্লাস, হ্যাঁ বেস ক্লাসও বানাতে পারতাম কারণ আমার এখানে। রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল সবগুলো কিছু কমন প্রপার্টি রাখার জন্য একটা বেস ক্লাস রাখা দরকার। জি হ্যাঁ, বেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস একটা বানানো যেতে পারে, এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানানো যেতে পারে। তো আপনি কি শেপ ক্লাসটাকেই প্যারেন্ট ক্লাস ধরতে পারবেন? মানে উপরে কিন্তু আমার অলরেডি শেপ লেখা আছে, মানে নতুন করে বানানোর দরকার নাই। আচ্ছা, এই এই শেপটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে দিতে পারি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি আমরা বানাই সেক্ষেত্রে আমরা তাহলে এটাকে ইয়ে করতে পারি, আর হচ্ছে আমাদের মেথডের মধ্যে আমরা কোনো ইমপ্লিমেন্টেশন রাখবো না। মানে অ্যাবস্ট্রাক্ট সেক্ষেত্রে ক্লাস আমরা না বানাইলেও কিন্তু আমি রেক্টাঙ্গেলকে ইনহেরিট করতে পারতাম। অ্যাবস্ট্রাক্ট বানানো ভালো, কিন্তু রেক্টাঙ্গেলকে আপনি ইনহাইট যে, করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের একটা ডিফল্ট একটা আমাদের এরিয়ার জন্য একটা ইমপ্লিমেন্টেশন দিয়ে রাখতে হবে, সেটাকে ওভাররাইড করে ইউজ করবে আমাদের হচ্ছে যে ক্লাসগুলোকে ইনহেরিট করবে। তো আপনি যদি অ্যাবস্ট্রাক্ট দিয়ে করতে চান তাহলে কোডগুলা দেখতে কিরকম হবে যদি একটু রিফ্যাক্টর করেন রেক্টাঙ্গেলের জন্য? অ্যাবস্ট্রাক্ট, যদি অ্যাবস্ট্রাক্ট দিয়ে যদি করি, জাস্ট এখানে আমাদের হচ্ছে পাবলিকের পর একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড বসায় দিতে হবে। এই অ্যাবস্ট্রাক্ট এই মেথডটাকে হচ্ছে এই শেপ ক্লাসকে যে হচ্ছে আমাদের
ইনহেরিট করবে সে এই মেথডটা ফিল করবে। তাহলে এখানে কি ক্লাস কোড গুলা ঠিক আছে নাকি একটু মডিফাই করা দরকার, মানে যে কোড গুলো আমরা দেখতেছি স্ক্রিন? মডিফাই করা বলতে হবে? মানে এখানে কোডে কোনো ভুল আছে কিনা? আচ্ছা আচ্ছা, ওকে। আই শেপ থাকবে। আমি সিনট্যাক্স ভুলের কথা বলতেছি না, আপনি যেহেতু গুগল ডকে কোড লিখতেছেন সিনট্যাক্স ভুল হইতেই পারে। মানে আমি আচ্ছা ইমপ্লিমেন্টেশনের কথা বলতেছি, মানে মূল আচ্ছা বেসিক। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল ক্যালকুলেট এরিয়া। এইখানে হচ্ছে আহ এখানে একটা হচ্ছে পাবলিক কিওয়ার্ড হবে, আর হচ্ছে এখানে এটাকে একটা ওভাররেট কিওয়ার্ড হবে, মেবি ওভাররেট। না, ওভাররাইড যদি দেন সে কাকে ওভাররাইড করতেছে? মানে আপনার তো শেপের সাথে রেক্টাঙ্গেলের কোনো সম্পর্ক এখানে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে চেঞ্জ করে দিব জাস্ট। এই শেপকে আপনি বললেন না অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যাঁ, বানাইতে। আমি এটাই বলতেছিলাম, এই জিনিসটা আপনি মিস করছিলেন। তাইলে আচ্ছা এখন আচ্ছা, এটা হচ্ছে ওভাররাইড, এখন আপনি দিতে পারবেন পাবলিক ওভাররাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কি আমি, যেটা আইশেপ ইন্টারফেস আছে বর্তমানে আমাদের, এই আইশেপ হুম। ইন্টারফেসটাকে কি ইউজ করতে পারি এই কোডের মধ্যে? আহ, হ্যাঁ, ইউজ তো অবশ্যই করতে পারবো। মানে আমি চাইতেছি আমি কোনো ক্লাসই ডিলিট করব না, আমি রেক্টাঙ্গেলও ইউজ করব, আমি শেপও ইউজ করব, আমি আইশেপও ইউজ করব। আইশেপটা তাইলে কোথায় দিতে পারি? আই শেপটা তাহলে আমরা সরাসরি তাহলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা আই শেপকে ইয়ে করতে পারি। হ্যাঁ, আমরা যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আই শেপটা ইনহেরিট করবে আই আমরা শেপকে। যদি সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেহেতু অ্যাবস্ট্রাকশন করা হয় ভালোভাবে যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টে, তো আমরা জি সবকিছুতেই ইন্টারফেস রাখতে পছন্দ করি। সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে তারও একটা ইন্টারফেস থাকবে, সবকিছুর ইন্টারফেস রাখা ভালো। তাইলে আমার জি। আইশেপও ইউজ হইলো, শেপও ইউজ হইলো, রেক্টাঙ্গেলও ইউজ সেটিংস। হইলো। জি। এটাই ছিল। এখন আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন লিখতে পারি? মানে যদি আমার, হ্যাঁ ধরেন আমার এমন একটা মেথড আছে যেটা রেক্টাঙ্গেলেরও দরকার, ট্রায়াঙ্গেলেরও দরকার, সবার সেম। হ্যাঁ, একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন আমরা রাখতে পারবো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে। সেটা আমরা ইন্টারফেসের মধ্যেও রাখতে পারবো। ইন্টারফেসের মধ্যে তো ইমপ্লিমেন্টেশন রাখা যায় না আমি যতদূর জানি। জি, .NET 8, সরি C#8 থেকে রাখা যায় ইমপ্লিমেন্টেশন। ওকে, এটা ভাই জানতাম না। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে? না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সবকিছু অ্যাবস্ট্রাক্ট থাকবে। না, আমি যতদূর জানি অ্যাবস্ট্রাক্ট ক্লাসেও নন অ্যাবস্ট্রাক্ট রাখা যায়, দুইটাই রাখা যায়। মানে আপনি শুধু বডি এরকম রাখতে পারবেন যেখানে বডি থাকবে না, আবার চাইলে ইয়াটাও আচ্ছা, দেওয়া যায় সামনে। ওকে মানে এখানে ওকে। বডি না রাখার উদ্দেশ্য যে ডিফারেন্ট শেপের ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন হইতে পারে, কিন্তু এমন হ্যাঁ যদি কিছু থাকে যেটা সবার কমন সেটাও রাখা যায়, মানে বোথ সাপোর্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিফল্ট ইমপ্লিমেন্টেশন রাখা যাবে। আবার সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড না দিলেও কাজ করবে। আচ্ছা আচ্ছা, মানে সব সাপোর্টই আছে এটার মধ্যে। বুঝতে বুঝতে পারছি, হ্যাঁ। এখন যেটা প্রশ্ন সেটা হইতেছে, ধরেন আমি চাই যে একটা মেথডকে কেউ ওভাররাইড করতে না পারুক সি শার্পে, সেক্ষেত্রে কি করবো? প্রাইভেট ডিক্লেয়ার করে দিব। না না, প্রাইভেট না, মানে আমি চাই তাকে কেউ ওভাররাইড করতে না পারুক, কিন্তু কল করতে পারবে। মানে ওভাররাইড তো অন্য জিনিস, আচ্ছা, ইমপ্লিমেন্টেশন হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ করা। হুম। আচ্ছা, ওভাররাইড করার জন্য আমাদেরকে ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করে দিতে হয় মেথডকে। সেহেতু ভার্চুয়াল যদি না থাকে তাহলে ওভাররাইড করতে পারবে না। মানে ভার্চুয়াল না দিলেও ওভাররাইড করা যায়, সি শার্পে একটা কিওয়ার্ড আছে যেটা দিলে ওভাররাইড করতেই দিবে না, মানে ইরর থ্রো করবে কোড। কিওয়ার্ড। ভার্চুয়াল দেওয়া মানে আপনি এক্সপ্লিসিটলি বলতেছেন যে এটাকে ওভাররাইড করা অ্যালাউড। জি। আর হ্যাঁ হ্যাঁ ভার্চুয়াল না দিলে আ- সেক্ষেত্রে একটা ওয়ার্নিং টাইপ কিছু হয়তো দেয় ওভাররাইড করলে, যে ইউ হ্যাভ নট ডিক্লেয়ার্ড ভার্চুয়াল, এরকম একটা বলবে। আরেকটা হচ্ছে ফোর্সফুলি বলা যায় যে আমি ওভাররাইড করতে দিবই না। এই সাপোর্টও কিন্তু আমাদের আছে ডট নেটে। যেমন ধরেন কেউ একটা ক্লাস বানাইলো রেক্টাঙ্গেলের চাইল্ড ক্লাস, যেটার নাম রেক্টাঙ্গেল 2, জি। ওটার মধ্যে সে কল করতে চাইতেছে পাবলিক ওভাররাইড ক্যালকুলেট এরিয়া। এই আচ্ছা, জিনিস, প্রোটেক্টেড করে দিব। প্রোটেক্টেড করে দিলে তো সেটাকে
না না, এটা তো তো এটা না, হচ্ছে, প্রোটেক্ট, সরি সরি সরি, প্রোটেক্ট করে দিলে চাইল্ড ক্লাস অপারেট করতে পারবে, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার, আপনি গুগলে দেখবেন, ইন্টার সার্চ দিলে সিল্ড ক্লাস, আপনি যদি সার্চ দেন সিল্ড তাইলে আচ্ছা, পাবেন। সিল্ড ক্লাস। জি ভাইয়া, সিল্ড মেথড, হ্যাঁ মেথডকে সিল্ড করে দিলে সেটাকে আর ওভাররাইট করা যাবে না, মানে সরি সামনে ভাইয়া। সিল্ড কি, না না সরি, না হ্যাঁ মানুষের তো অনেক কিছু মনে না থাকাই স্বাভাবিক। হ্যাঁ ভাই, এটা আমার সব আসলে কিছু রাইট করলে তো সমস্যা। না, এটা জানতাম, মানে মনে পড়তেছিল না আসলে। না, এটাই বললাম, সবকিছু মনে থাকলে তো সমস্যা, মানুষের তো মনে থাকবে না, এটাই স্বাভাবিক। জি ভাইয়া। যেটা বলতেছিলাম, তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কথা বলছি, ভার্চুয়াল ওভাররাইড, অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। আপনি কি স্ট্যাটিক আর নন স্ট্যাটিক মেথডের পার্থক্য কি, বা যে কোনো স্ট্যাটিক আর নন স্ট্যাটিক সি শার্পে? আচ্ছা, নন স্ট্যাটিক আর স্ট্যাটিক। স্ট্যাটিক আমাদের যে ক্লাসগুলো থাকে এগুলো হচ্ছে একবারই রান হয় অ্যাপ্লিকেশনের লাইফ টাইমে। তারপর সেটার ইয়াটাই কি বলে, ইনস্ট্যান্সটাই বারবার ব্যবহার করা হয়। আর হচ্ছে স্ট্যাটিক নন কিন্তু স্ট্যাটিক, প্রপার্টিও থাকতে পারে, মানে শুধু হ্যাঁ ক্লাস না। স্ট্যাটিক ক্লাস, স্ট্যাটিক যদি আমরা কোনো ক্লাসকে স্ট্যাটিক ডিক্লেয়ার করি তাহলে তার ভিতরে সবকিছু স্ট্যাটিক রাখতে হবে, নন স্ট্যাটিক কোনো কিছু রাখা যাবে না। একটা আর নন ভ্যারিয়েবলও স্ট্যাটিক, কিন্তু স্ট্যাটিক হইতে পারে, একটা নর্মাল ভ্যারিয়েবল। জি ভাইয়া। এই আর স্ট্যাটিক ভ্যারিয়েবলের সাথে অন্যান্য ভ্যারিয়েবলের পার্থক্য? এই স্ট্যাটিক ভেরিয়েবলের যে ভ্যালুটা, সেটা স্ট্যাটিক নন স্ট্যাটিক, আচ্ছা, এটা যদি আপনি গুগলে সার্চ দেন পাবেন যে স্ট্যাটিকটা কম্পাইল টাইমেই, মানে ইয়া হয়, কি যেন বলে, ওয়ার্ডটা মনে করতেছি না। ইনিশিয়ালাইজ হয়, হ্যাঁ, কম্পাইল টাইমেই যখন আমরা টাইমে কোড কম্পাইল কম্পাইল টাইমে করি। ইনিশিয়ালাইজ হয়, হ্যাঁ। আর বাকিগুলা যেগুলা নন স্ট্যাটিক, এগুলা তো ক্লাস নিউ কিওয়ার্ড ডিক্লেয়ার করার পরে তৈরি হয় মেমোরির হ্যাঁ ভিতরে। হ্যাঁ হ্যাঁ। এটাই স্ট্যাটিক আর নন স্ট্যাটিকের পার্থক্য। এখন আমরা যদি বলি, আহ, আপনি কি সি শার্পে জেনেরিক্স নিয়ে কাজ করছেন? জেনেরিক্স, জি ভাই। আচ্ছা জি। জেনেরিক আমরা কি কাজে ব্যবহার করতে পারি, বা আপনি কোথায় ইউজ করছেন জেনেরিক্স? জেনেরিক আমরা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে আমাদের ধরেন একটা ডেটা স্ট্রাকচার আছে লিস্ট, জেনেরিক ভার্সন যদি লিস্ট নিয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি লিস্টের মধ্যে জেনেরিক ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা লিস্টের মধ্যে হচ্ছে যদি আমরা ইন্টিজার ডিক্লেয়ার করে দেই তাহলে আমরা এই লিস্টের মধ্যে ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। স্ট্রিং ডিক্লেয়ার করে দিলে স্ট্রিং ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। জেনেরিক মানে হচ্ছে যে কোনো ধরনের ডেটা টাইপ, বিল্ট ইন ডেটা টাইপ নিয়ে কাজ করা যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডেটা টাইপটা উল্লেখ করে দিতে হবে আর কি, ডিক্লেয়ার করার সময়। আপনি তো ডেভ স্কিলে যখন ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছেন, ওখানে কি আপনাকে কোনো ইয়া করানো হয়েছে, রেপোজিটরি প্যাটার্ন, জেনেরিক রিপোজিটরি প্যাটার্ন? জি জি জি। তাইলে যদি বলেন যে এই জেনেরিক রেপোজিটরি প্যাটার্ন বা কিভাবে কাজ করে এই জিনিসটা, বা শুধু রেপোজিটরি প্যাটার্ন, এই জেনেরিক রিপি প্যাটার্ন কাজ কি, জেনেরিক এটা কেন দরকার? কোনটা, রিপোজিটরি প্যাটার্নের? হ্যাঁ, রিপোজিটরি প্যাটার্ন কেন দরকার? আচ্ছা, রিপোজিটরি প্যাটার্ন হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন যেটা হচ্ছে আমাদের ডোমেইন এন্টিটি গুলোকে ম্যানেজ আর কোয়েরি করার জন্য একটা অবজেক্ট ওরিয়েন্টেড ভিউ একটা প্রোভাইড করে। আপনারা আহ, কোথায় ইউজ করছেন, মানে আপনাকে যদি এটা করানো হয়? আচ্ছা, এটা আমরা আমাদের সার্ভিস ক্লাসে ইউজ করছি। যেমন হচ্ছে আমাদের বেস যে জেনেরিক ক্লাসটা থাকে সেটাকে, যে রিপোজিটরি যে ক্লাসটা থাকে সেটাকে আলাদা করা থাকে, এবং হচ্ছে আমাদের সার্ভিসের জন্য যে রিপোজিটরি ক্লাসগুলো দরকার সেটা হচ্ছে ওই বেস রিপোজিটরি ক্লাস থেকে হচ্ছে ইনহেরিট করা। মানে এটার এবং কাজটা আপনি যদি একটু এক্সপ্লেন করেন, আপনি চিন্তা করেন যে আপনি এমন কাউকে এক্সপ্লেন করতেছেন যে কখনো রেপোজিটরি প্যাটার্ন সম্পর্কে জানে না বা পড়াশোনা করে আচ্ছা নাই, আচ্ছা, আপনি তাইলে কিভাবে রিপোজিটরি এক্সপ্লেন করবেন? প্যাটার্ন হচ্ছে আমাদের হচ্ছে যেমন ডেটা অ্যাক্সেস লজিক গুলো, আমরা যদি এখন এন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডেটাবেজে একটা ডেটা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা কোয়েরি লিখতে হবে। আর সেই কোয়েরিটা থাকবে হচ্ছে আমাদের রিপোজিটরি ক্লাসের মধ্যে।
এবং এই রিপোজিটরি ক্লাস কোয়েরিটাকে আমরা সম্পূর্ণ আলাদা করে ফেললাম। এখন এই কোয়েরিটাকে কিভাবে হ্যান্ডেল করা হবে সেটাকে রিপোজিটরি ক্লাস অন্য একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ একটা প্রোভাইড করে। সেটা হচ্ছে আমরা একটা অ্যাড মেথড থাকতে পারে, ওই অ্যাড মেথড রিপোজিটরি ক্লাসের ভিতরে অ্যাড মেথডের ভিতরে কিভাবে ডেটাবেসকে সে হ্যান্ডেল করবে সেটা সে জানবে। এবং আমাদের হচ্ছে আমরা জাস্ট শুধু সেই অ্যাড মেথডটাকে কল করে আমরা কাজ করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিজনেস লজিক আর হচ্ছে ডেটা অ্যাক্সেস লজিককে আমরা সম্পূর্ণ সেপারেট করে ফেলতে পারতেছি। সেটা বলি নাই। রেপোজিটরি প্যাটার্ন ইউজ না করলেও তো হইতো, এটা করলে আমার লাভ কি? আমি তো নর্মালি কোড বেজে কল করতে পারি, ডাটাবেস ডট সেটা হচ্ছে ইনসার্ট। আমরা হচ্ছে সেপারেশন অফ কনসার্ন আমরা সেপারেট করে ফেলতে পারতেছি। আমাদের কোড বেস আমাদের মোর টেস্টেবল হইতেছে, আমরা সবকিছু আলাদা আলাদা করে টেস্ট করতে পারবো। আর আমার হচ্ছে কি আমাদের কোড রিউজাবিলিটির কিছু হ্যাঁ, হইতেছে না? কোড তো অবশ্যই ইউজ করতে পারছি। আমরা অ্যাড মেথডকে আমরা দেখা গেছে একটা কোয়েরি আমাদেরকে বারবার লিখে রাখতো, সে আমরা ওই মেথডটাকে আমরা কল করে করে কাজ করতে পারতেছি। হ্যাঁ, আমি এটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি ধরেন এমন কারো কাছে এক্সপ্লেন করতেছেন যে রেপোজিটরি প্যাটার্ন বোঝে না, ধরেন একজন আচ্ছা আপনার চেয়েও জুনিয়র, তাকে আপনি শুরুতেই কঠিন কঠিন ভাষা বললে সে কিন্তু বুঝবে না। তো মানে প্রথমে এটা কেন দরকার, এটা আমার কি কাজে আসতেছে, মানে এভাবে স্লোলি এক্সপ্লেন করা যেত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সরি ভাই। আচ্ছা, না সমস্যা নাই। কারণ ধরেন আপনিও রেপোজিটরি প্যাটার্নে কাজ করছেন, আমিও কাজ করছি, আপনি আমাকে বলতেছেন আমি বুঝতেছি, কিন্তু কেউ যদি না বুঝে তাকে আপনি কিভাবে বোঝাবেন জিনিসটা? জি ভাই, বেসিক থেকে শুরু করা লাগতো, হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে আমি যদি বলি, আপনি এক্সটেনশন মেথড সি শার্পে দেখছেন বা কাজ করছেন কখন? জি ভাই, এক্সটেনশন মেথডে কাজ করছি। এটা আসলে এটা দিয়ে কি করে আসলে? এক্সটেনশন মেথড দিয়ে হচ্ছে মূলত আহ, আমরা আমাদের নিজস্ব কিছু লজিক আমরা বা নিজস্ব কোনো কিছু তৈরি করতে পারি। যেমন হচ্ছে লিস্টকে আমরা এক্সটেন্ড করে আমরা নিজেদের একটা নিজেদের একটা মেথড সেই লিস্টের মধ্যে আমরা ভরে দিতে পারবো। মানে ভাই ধরেন যে আমাদের যে মেথড গুলা থাকে, ধরেন একটা কি বলবো আমি, ধরেন যে ধরেন যে একটা আমি ডকে লিখতেছি স্ট্রিং এস জি ইকুয়াল টু, স্ট্রিং এস ইকুয়াল টু ধরেন এবিসি, এটা একটা স্ট্রিং। এই জি স্ট্রিংটার যে লেন্থ মেথড থাকে সি শার্পে, লেন্থ বা কাউন্ট হাবি যাবি কিছু তো একটা থাকে। হ্যাঁ, জি এই জি লেন্থ মেথডটা ধরেন আপনাকে বানাইতে হবে, আপনি চিন্তা করেন সি হ্যাঁ। শার্পে লেন্থ মেথডটা নাই, হুম। এটা আপনি কিভাবে বানাবেন? তাহলে বা ধরেন এটাকে আওয়ার হ্যাঁ, লেন্থ, আপনি একটা স্যাম্পল কোড লেখেন যেটা হচ্ছে সি এস ডট আওয়ার লেন্থ কল করলে আমাকে রিটার্ন করবে মাই লেন্থ ইজ এত বা কিছু। আচ্ছা আচ্ছা, আহ, সেই ক্ষেত্রে হচ্ছে একটা মেথড লিখতে পারি যেটা হচ্ছে পাবলিক। আমাদের এক্সটেনশন মেথড স্ট্যাটিক হয়, পাবলিক স্ট্যাটিক। এটা কোনো কিছু রিটার্ন করবে, একটা আমাদের লেন্থ রিটার্ন করবে ইন্টিজার। দেন হচ্ছে আমাদের এটার নাম দিতে পারি হচ্ছে আওয়ার ধরেন লেন্থ এটা একটা জিটি। স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং এ লেখা থাকবে মাই লেন্থ ইজ, তারপরে তার লেখা। আচ্ছা আচ্ছা, তাহলে ডেটা টাইপটা হবে স্ট্রিং। আর হইতে যেহেতু আমরা এখানে স্ট্রিং কে এক্সটেন্ড করব, তাহলে সেক্ষেত্রে আমি কখনো স্ট্রিং কে এক্সটেন্ড করি নাই। দিস দিস কিওয়ার্ড দিতে হবে, দিস কিওয়ার্ড দিয়ে আমরা স্ট্রিং লিখে আমরা স্ট্রিং এর একটা ভেরিয়েবল নিতে পারি। দেন হইতেছে এই মেথডের মধ্যে আমাদের লজিক থাকবে। এখানে কিছু একটা কোড থাকবে, তো এখানে এখানে আমি কিছু একটা যদি, কোড থাকবে। বা রিটার্ন থাকবে, কিছু একটা রিটার্নই তো করবে আগে, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসোল থাকবে না, রিটার্ন থাকবে তো। রিটার্ন থাকবে। এখানে আরেকটা প্রশ্ন করতে পারি যে স্ট্যাটিক কিওয়ার্ড না দিলে কি হইতো, মানে আমার স্ট্যাটিক কেন দরকার এক্সটেনশন মেথড বানাইতে গেলে? এক্সটেনশন মেথড ওই যে বললাম, এই আমাদের স্ট্যাটিক মেথড গুলো হচ্ছে আমাদের কম্পাইল টাইমে রান হয়। সেই ক্ষেত্রে আমাদের এই আওয়ার লেনটা তো আমাদের দরকার, কম ফার্স্টে আমাদের দরকার। এই জন্য এই স্ট্যাটিক মেথডটা, এই আওয়ার লেনটা এটা কম্পাইল টাইমে রান হয়ে গিয়ে স্ট্রিং স্ট্রিং এর এই মেথডটাকে এক্সটেন্ড করবে। আচ্ছা ভাই, তাইলে এক্সটেনশন মেথড গেল। আপনি তো ওয়েব ডেভেলপমেন্টে একটা প্রজেক্ট কখনো করছেন, সেটা যে কোনো বেসিক প্রজেক্ট হইতে পারে, যেমন অ্যাটলিস্ট ক্রাড অপারেশন থাকে, বেসিক ইনভেন্টরি সব, জি ভাই, করছি। ওয়েব এপিআই, অ্যাঙ্গুলার, এগুলো তো করছেন। তো সেখানে কি এক্সটেনশন মেথড কখনো আপনার চোখে পড়ছে ডট নেটের এসপি নেট প্রজেক্টে? মানে আমি ইউজ করছি কিনা? মানে কোড বেসে কোথাও এক্সটেনশন মেথড ইভেন কল করা হইতেছে কিনা, বা এসপি নেট কোডের ওয়েব এপিআই তে এক্সটেনশন মেথড কোথায় লাগতে পারে?
এক্সটেনশন মেথডগুলো আমরা হচ্ছে যেমন সার্ভিসকে এক্সটেন্ড করে কাজ করতাম। দেন সার্ভিস হচ্ছে, টেক্সট। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে কানেকশন কানেকশন স্ট্রিং না, সরি, হচ্ছে একটা ইয়া আছে, নামটা মনে পড়তেছে না। সার্ভিসকে মূলত আমরা এক্সটেন্ড করতাম আর কি, আমাদের প্রোগ্রাম ডট সিএস এ বেশি কোড যেন না থাকে, এটাকে আচ্ছা আলাদাভাবে ম্যানেজ করার জন্য অন্য একটা ফোল্ডারে এক্সটেন্ড করে আমরা কোডগুলো লিখতাম। আচ্ছা। দেন এমন হচ্ছে অনেক। ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলোকে বিভিন্ন, যদি আমাদের হচ্ছে ক্লাস লাইব্রেরি থাকে, এই ক্লাস লাইব্রেরি গুলোর যদি ডিপেন্ডেন্সি থাকে, তাহলে সেগুলোকে আমরা ওইখানে আলাদা এক্সটেনশন এখন মেথড ক্রিয়েট আরেকটা করে এখানে সেটার মধ্যে। কোশ্চেন করি। এক্সটেনশন মেথড ধরেন আপনি আমি লেখি নাই, বাট ইন্টারনালি তো ফ্রেমওয়ার্কেরও অনেক লেখা থাকে যেগুলো আমরা কল করি। হ্যাঁ, হ্যাঁ। যেমন স্ট্রিং ডট লেন্থ, স্ট্রিং ডট সাইজ, এগুলো তো আমরা বানাই নাই, বাট বানানো থাকে। হুম, জি। সেরকম ডট নেটেও কিছু এক্সটেনশন মেথড আমরা সবাই ইউজ করি, যেগুলা আমরা নিজেরা লিখি না, এমন কিছু কি মনে করতে পারতেছে? উম, একটা নর্মাল ওয়েব একটু এপিআই প্রজেক্টে একটু হিন্টস দেওয়া যাবে ভাই? কি বলে, সার্ভিস লাইফ টাইম। আচ্ছা, সার্ভিস লাইফ টাইম হচ্ছে যেমন ট্রানজিয়েন্ট, সিঙ্গেলটন, হচ্ছে এগুলো আমরা কল করে করে কাজ করি ডিপেন্ডেন্সি ইনজেকশনের ক্ষেত্রে। এগুলো আপনি স্কোপ, রেজিস্টার করেন কোথায়? এগুলো প্রোগ্রাম ডট সিএস এ সার্ভিসের মধ্যে। হ্যাঁ, আপনি কিভাবে রেজিস্টার করেন? আপনি তো ডট দিয়েই করেন, যে অমুক ডট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড স্কোপ। সর্বপ্রথম আমাদের একটা বিল্ডার প্রোভাইড করে, ওয়েব বিল্ডার। যে বিল্ডার থাকে, সেই বিল্ডারের মধ্যে হচ্ছে আমরা সার্ভিস কালেকশনের মধ্যে আমরা হচ্ছে এই লাইফ টাইম স্কোপ গুলো অ্যাড করি। হ্যাঁ, মানে আমি বলতে যেমন হচ্ছে, চাচ্ছিলাম, আমরা যে কল করতেছি অ্যাড স্কোপ, এই কোডগুলো তো হ্যাঁ, লিখছেন, এটা তো আর লিখছি। আপনি আমি নিজেরা বানাই নাই, কিন্তু না, ওই না, না, সার্ভিসটার ভিতরেও কিন্তু এক্সটেনশন মেথডই আছে, এটা ডট দেওয়ার পরে আছে। অ্যাড স্কোপ আসতো না। না, জি ভাই। ওটাই বলতেছিলাম, আমাদের হাতে ম্যাক্সিমাম আছে হচ্ছে আর টাইম লিমিটের শর্টেজ, মানে 7-8 মিনিট আছে, একটু তাড়াতাড়ি শেষ জি, জি। করতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম আচ্ছা, সাত আট আচ্ছা। মিনিট পাচ্ছি। সো লাস্ট কিছু কোশ্চেন করা যেতে পারে, আপনি কি অ্যাড স্কোপ আর অ্যাড ট্রানজিয়েন্ট এই দুইটার পার্থক্য জানেন? হ্যাঁ, আচ্ছা, অ্যাড একটু স্কোপ হচ্ছে শর্টে বলেন। আচ্ছা, অ্যাড স্কোপ হচ্ছে যখন আমাদের কোনো ইনস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট, কোনো আমাদের যখন রিকোয়েস্ট আসে, একটা স্কোপের ভিতরে আহ, আহ, একটাই ইনস্ট্যান্স ক্রিয়েট হবে ওই সাবজেক্ট। আর ট্রানজিয়েন্ট হচ্ছে প্রতিটা ডিপেন্ডেন্সির জন্য একটা করে নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট হবে। আচ্ছা, তাইলে আমি যদি এখানে ক্লাস লিখি, তাহলে ওই যে এবিসির মধ্যে সমস্যা হচ্ছে কিরকম, প্রোডাক্ট, কি বলে, অ্যাপ ডিবি কনটেক্সট, যে ডিবি কনটেক্সট ওয়ান, একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। ডিবি কনটেক্সট ওয়ান, ডিবি কনটেক্সট টু, ডিবি কনটেক্সট থ্রি। মানে আমার ধরেন এটা একটা ক্লাস, আপনি তো কোডটা দেখতেছেন, জি, জি, জি। একটু নিচে স্ক্রল করা লাগতে পারে আপনার। হ্যাঁ, স্ক্রল করা আচ্ছা, আছে। হ্যাঁ, স্কোপ করা আছে। তো এখানে আমি ধরেন ডিবি কনটেক্সট 3 বার ইনজেক্ট করছি, 3 বার। হুম, হুম। মানে আমার তো একবার এক্সটেন্ড করলেই হয়তো, আমার তো 3 কপি দরকার নাই। না, দরকার নাই। আমি এমনিতেই করছি আর কি। জি, এখন ধরেন আমার এখানে কোড আছে ডিবি কনটেক্সট ওয়ান ডট প্রোডাক্ট, মানে প্রোডাক্ট টেবিলে আমি কিছু একটা অ্যাড করলাম। জি। তারপরে আমি আবার আহ, এবার ডিবি কনটেক্সট, আমি আরেকটা ডিবি কনটেক্সটের সাহায্যে প্রোডাক্টস টেবিলে গেল, এবার আরেক কি টেবিল হতে পারে, ক্যাটাগরি। ক্যাটাগরি। ক্যাটাগরিজ টেবিলে কোনো ডাটা ইনসার্ট করলাম। এরপরে আমি ডিবি কনটেক্সট, 3 নাম্বার ডিবি কনটেক্সট যেটা আমার, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটার থ্রুতে আমরা ডট নেট করে কি করি, সেভ চেঞ্জেস না দিলে তো ডাটাবেসে কিছু হ্যাঁ, সেভ হয় না। সেভ সেভ হয় না, চেঞ্জেস হ্যাঁ। অ্যাসিংটা দিলাম না, মানে কোড তো আলটিমেটলি আচ্ছা, করছে না। হ্যাঁ, হ্যাঁ। ওকে। এই 3টা কোড আছে। এখন প্রোগ্রাম ডট সিএসএ আমার কোড আছে ধরেন এরকম, প্রোগ্রাম সিএসএ কোড আছে ডট অ্যাড, কি বলে, মানে এই হ্যাঁ, ডিবি বুঝতে কনটেক্সট। পারছি, অ্যাড স্কোপ আর অ্যাড ট্রানজিয়েন্ট। না না, অ্যাড স্কোপ না, ডিবি কনটেক্সট কি ইনজেক্ট করে কিভাবে আমার মনে পড়তেছে না। আচ্ছা, অ্যাড ডিবি কনটেক্সট। অ্যাড ডিবি কনটেক্সট টাইপ একটা কোড থাকে, এটার মধ্যে কিন্তু এখানে দেওয়া যায় সার্ভিস লাইফ টাইম ডট এখানে স্কোপ ট্রানজিয়েন্ট সব দেওয়া যায়। হ্যাঁ, ধরেন আমি এখানে দিলাম ট্রানজিয়েন্ট, মানে নর্মালি তো আমরা সব প্রজেক্টে কোনটা ইউজ করি, স্কোপ না ট্রানজিয়েন্ট?
স্কোপটাই বেশি, হ্যাঁ, স্কোপটা ইউজ করি। তো স্কোপটা কিন্তু ডিফল্ট থাকে, আমি যদি কিছু না দিই ও বাই ডিফল্ট। ডিফল্ট স্কোপ নিবে। আমি ধর এটাকে জি। ট্রানজিয়েন্টই দিছি, তাইলে এই জি। কোডটার বিহেভিয়ার কিরকম হবে? মানে এই এই কোডটা কি কোডটা কাজ এটা করবে এখানে কি করবে না? এখানে, হ্যাঁ এখানে হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশন হচ্ছে। যদি ট্রানজিয়েন্ট করা হয় তাহলে ডিবি কনটেক্সট 1 2 3-তে তিনটা কনটেক্সটে তিনটা নতুন ডিবি কনটেক্সটের ইনস্ট্যান্স ইনজেক্ট হবে। সেই ক্ষেত্রে সে প্রোডাক্টকে অ্যাড করবে একটা ইনস্ট্যান্স, ক্যাটাগরিকেও অ্যাড করবে একটা ইনস্ট্যান্স, কিন্তু ডিবি কনটেক্সট থ্রির যে সেভ সেভ চেঞ্জেস কল হচ্ছে এইটা আর একটা ইনস্ট্যান্স কল করতেছে। সেই ক্ষেত্রে কোনো কিছু আলটিমেটলি চেঞ্জ ডেটাবেজে আপডেট হবে না, সেভ হবে না। সেক্ষেত্রে কি এই কোডটা ঠিক মতো রান করবে কি করবে না, আপনার ধারণা কি? হ্যাঁ, কোড কোড রান করবে কিন্তু কাজ হবে না কোনো কিছুই। হ্যাঁ, তো এটা আমি এরকম একটা করছিলাম, আমার যেটা হয়েছে কোড রানই করে নাই, কোড এক্সেপশন বা এরর কিছু একটা দিছে। তো কেন রান করে আচ্ছা নাই আচ্ছা এটা আমি শিওর না, মানে আমার যেটা ধারণা আচ্ছা। রান করা উচিত। রান কিন্তু করবে, আমি ট্রাই করছি এটা, কোড রান করবে কিন্তু কাজ হবে না। কিন্তু এখানে আমি, যদি আমরা স্কোপ দিতাম, অ্যাড স্কোপ থাকতো, তাহলে ডেটাবেজে আমাদের ডেটা আপডেট হইতো। না, কোড রান হয়, আমি সরাসরি ইরর খাইছিলাম যখন এই দুইটা লাইন এক্সিকিউট হয়, তারপরে এই লাইনে যখন কোড বাড়ি দেয় তখন একটা আচ্ছা ট্রাই ক্যাচ ব্লক একটা ইরর দিছিল, এটা আমার রিজন আচ্ছা জানা নাই। হইতে, আচ্ছা এরর সেভ চেঞ্জেস থাকলে হইলেও হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে কারণ সেভ তো কোনো কিছু আমাদের তো কোনো কিছু আলটিমেটলি চেঞ্জ হয়নি, আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক তো ট্র্যাক করে আমাদের এন্টিটি গুলোকে। বা ইন্টারনাল সেই তো। এন্টিটি ফ্রেমওয়ার্কের কিছু নিয়ম আছে যে একসাথে মাল্টিপল ডিবি কনটেক্সট কোনো কাজ করতে পারবে না, এরকম কিছু একটা রুলস থাকার কথা। আচ্ছা আচ্ছা, জি এটা আমি আচ্ছা আচ্ছা, শিওর হতে না আর পারে। কি। যাই হোক, তাইলে আর যেটা বলবো, আর 3 মিনিট আছে আমাদের হাতে, আমি একটু শর্টে যাওয়ার চেষ্টা করি। আপনাকে লাস্ট একটা প্রবলেম আর দুইটা প্রবলেম দিব, একটু তাড়াতাড়ি। জি ভাই। আসলে আপনাকে প্রবলেম সলভিং ধরতেই পারলাম না, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম না ধরতেই 40 মিনিট শেষ জুম মিটিং এ। এই কোডটা লাস্টে একটা হুম, কোড পেস্ট করছি, 2 লাইন। আচ্ছা। হ্যাঁ। এই 2 লাইনের পার্থক্য কি যদি বলতে পারেন? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আহ, এটা যদি ডেটাবেজে থাকে, ফার্স্ট হচ্ছে হোয়ার। সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমেই হোয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের ডেটাগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে, তারপর লিস্টে কনভার্ট করা হচ্ছে। সেটা ডেটাবেজে হচ্ছে আই কোয়েরিয়েবল ইন্টারফেসের মাধ্যমে মেবি। আর একটা হচ্ছে আই ইনুমেরেবল, সেটা হচ্ছে যে আমাদের এখানে ফার্স্টে আমাদের মেমোরি ডেটাবেস থেকে মেমোরিতে আমাদের সবকিছু তুলে নিয়ে আসা হচ্ছে, দেন হচ্ছে সেটাকে ইন মেমোরিতে এটাকে হচ্ছে হোয়ার ক্লজের আচ্ছা, মাধ্যমে আমার আমাদের কোনটা ইউজ করা উচিত সেপারেট করা একটা হচ্ছে। রিয়েল প্রজেক্টে, কোনটা ইউজ করা উচিত? অবশ্যই প্রথমটা ইউজ করা উচিত, কারণ আমরা ডেটাবেস লেভেলেই আমরা চাবো হচ্ছে আমরা কি বলে হোয়ার ক্লজটা আচ্ছা, কাজ করুক ডেটাবেস ধরেন লেভেলে। একটা কোড বেসে নিচের কোডটা ইউজ করা হয়েছে, তাইলে আমার সমস্যা কোথায়, মানে আমার কি লস? সমস্যা হচ্ছে আমাদের মেমোরি কনজাম্পশন অনেক হয়ে যাবে। সেটা যদি লিস্ট, এটা যদি অনেক বড় একটা ডেটা হয়, তাইলে ইন সেক্ষেত্রে আমাদের মেমোরিতে মেমোরি। কোটি কোটি ডাটা পপুলেট হবে ডাটাবেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে মেমোরি রান আউট হইলে অ্যাপ্লিকেশন আমার ক্র্যাশও করতে পারে যদি একবারে হ্রাসও 10 করতে কোটি পারে। ডাটা আসে। জি ভাই। ভাই, আমাদের টাইম হাতে অনেক কম, এখন কি ধরতে পারি? আহ, আর একটা জুম মিট কি ওপেন করা যাবে? বুঝি নাই। না, আমরা মানে আর এই একটা। মিটিং, এই মিটিং আর লং না করি, অনেকক্ষণ অলরেডি হয়েছে, এসকিউএল নিয়েও কিছু আচ্ছা আচ্ছা। ধরতে পারি নাই। আপনাকে যদি বেসিক কোশ্চেন করা হইতো যে এসকিউএল এর কোয়েরি যেমন বলে যে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি, এইসব প্রবলেম কি করছেন আগে? জি ভাই। আচ্ছা, তাইলে আপনি যদি শর্টে বলতে চান যে একটা ডাটাবেস টেবিলে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি আমরা কিভাবে বাইর করতে পারি এসকিউএল কোয়েরিতে? সেকেন্ড হাইয়েস্ট স্যালারি হচ্ছে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নিয়ে, যেটা হচ্ছে আচ্ছা মাইস্কুলের লিমিট কিওয়ার্ডের মাধ্যমে আমরা হচ্ছে সেকেন্ড রোটাকে পিক করে নিতে পারবো। অ্যাসেন্ডিং দিলে তো লোয়েস্ট স্যালারি পাবে। আচ্ছা সরি সরি ভাই, হ্যাঁ ডিসেন্ডিং ডিসেন্ডিং দিয়ে আমরা তুলে নিতে পারি। ডিসেন্ডিং দেওয়ার পরে কোনটাকে উঠাবে? আর লিমিট দিয়ে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি সেকেন্ড রোটাকে উঠাবো। লিমিটও সেক্ষেত্রে লাগবে হচ্ছে যদি টপও লাগবে, এরকম একটা আছে লিমিট ওয়ান টপ ওয়ান, দুইটাই লাগে। লিমিট ওয়ান টপ ওয়ান, সেই ক্ষেত্রে যদি আমাদের ডুপ্লিকেট ভ্যালু না থাকে সেই ক্ষেত্রে। হ্যাঁ, ডুপ্লিকেট থাকলে সেকেন্ড হাইয়েস্ট স্যালারি কিভাবে নেওয়া যেতে পারে, এটা কি আইডিয়া আছে? হ্যাঁ এটা করছিলাম, ডুপ্লিকেট থাকলে আমাদের হচ্ছে ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে তারপর হচ্ছে আমাদের সেটাকে না, এটা লাস্ট একটা 1 মিনিট কিওয়ার্ড ধরা আছে, ছিল। এটা জাস্ট 1 মিনিটের একটা কিওয়ার্ড আছে, এটা ডিস্টিংক্ট একটা ওয়ার্ড লিখলেই হয়।
আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ডিস্টিং ভাই, কিওয়ার্ড দিয়ে। আপনি তাহলে ভিডিও অফ করতে পারেন, আপনার কি কিছু জানার আছে লাস্ট 1 মিনিটের? ভাই টাইম কম। আচ্ছা ভাই, আমার ইন্টারভিউটা সম্পর্কে যদি একটু, আমার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে আরো? আপনার সেশন নিয়ে আমার মনে হয়েছে আপনার ডট নেটের নলেজ অনেক ভালো, আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমি ধরার সময় পাই নাই। এগুলা যদি প্রিপারেশন নিতে চান আপনার লিড করে নিতে হবে ইন্টারভিউ স্পেসিফিক। আর ডট নেটের জি মনে ভাই। হয়েছে আপনার প্রিপারেশন মাচ বেটার। আর যদি কিছু আহ, বলার না থাকে, আচ্ছা ভাই ধন্যবাদ আজকে জয়েন জি করার ভাই। জন্য। ইন্টারভিউটা নিয়ে ভালো লাগছে, আমরা তাইলে ভাই জি কলটা এন্ড করতে পারি। জি ভাই, আপনি ভালো থাকবেন ভাই, হ্যাঁ আসসালামু ভাই, আলাইকুম। ভালো